নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। গল্প সমগ্র চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন শ্রী সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সিরিজের অরুণাচলের ইয়েতি। গল্প পাঠে আমি সায়ক। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব গল্প সমগ্র চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে। শুরু করছি কর্নেল সিরিজের অরুণাচলের ইয়েতি। কর্নেলের মাথায় কখন কোন মতলব গুছিয়ে ওঠে আগে থেকে তার আঁচ পাওয়া ভারী কঠিন। এক উৎকট গ্রীষ্মের সকালে তাই যখন তার তলব পেলুম আজই দুপুরের ফ্লাইটে গৌহাটি রওনা হতে হবে এবং আমি যেন তৈরি হয়েই বেরোই, একটুও অবাক হইনি। এই বুড়ো দাড়িওয়ালা টেকো লোকটিকে প্রশ্ন করলে সবসময় জবাব মেলে না, তাই গৌহাটি পৌঁছানো অবধি কোনো প্রশ্ন করিনি। দেখেছি প্লেনে ওর হাতে একটা মোটা ইংরেজি কেতাব এবং তার পাতায় বুধ হয়ে আছেন। বইটার নাম দি প্রি হিস্টোরিক অ্যানিমালস অফ ইন্ডিয়া। গৌহাটিতে আমরা একটা প্রাইভেট লজে উঠলাম। বুড়ো আগে থেকেই দেখলাম ব্যবস্থা করে রেখেছেন। লজের মালিক হংসধ্বজ সান্যাল, 50-এর এদিকেই বয়স, শক্ত সমর্থ গরনের মানুষ, একটু গম্ভীর চালচরণ, পোড় খাওয়া চামড়া গায়ে। 3টে চা বাগিচার মালিক নাকি উনি। বিমানঘাটি থেকে আমাদের গাড়ি করে নিয়ে এসে গেছেন। কর্নেল চমৎকার সাজানো বসার ঘরে একটা ইজি চেয়ারে হাত পা ছড়িয়ে বসে অস্ফুট একটা আরামের আওয়াজ তুললেন। আহ! তারপর বললেন, মিস্টার সান্যাল, আপনার পার্টনার ভদ্রলোক কি এখনো আসেননি? হংসধ্বজ বললেন, আগরওয়াল এসে পড়বে নেক্সট ফ্লাইটে। তারপর আশেপাশের অবস্থা দেখে নিয়ে একটু হেসে আবার বললেন, সন্ধ্যে 6টায় ল্যান্ড করবে। ঝড়জলের সম্ভাবনা দেখছি না আজ, আগরওয়ালের পয়ে আছে। ঘড়িতে তখন বিকেল 3টে। আমরা লাঞ্চ সেরেই কলকাতা থেকে বেরিয়েছি, তবু সান্যাল সাহেব ব্যস্ত হয়ে উঠলেন অতিথি সৎকারে। সেই ফাঁকে কর্নেলকে এতক্ষণে প্রশ্ন করে ফেললুম, হ্যালো ওল্ড বস, ব্যাপারটা কি? কর্নেল চোখ বুজে কি যেন ভাবছিলেন। চোখ খুলে বললেন, তুমি কি কিছু বলছো ডার্লিং? খোঁচে গিয়ে বললুম, না। কর্নেল হেসে উঠলেন। তারপর আমার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টে তাকিয়ে বললেন, জয়ন্ত, তুমি তো খবরের কাগজের লোক, একজন ক্রাইম রিপোর্টার। দৈনিক সত্যসেবক তোমাকে... বাতা দিয়ে বললুম, আমাকে মাসে 5,000 টাকা মাইনে দিয়ে পুষছে, তাতে আপনার কি? আপনিও তো মিলিটারি সার্ভিসে কম পেতেন না। কর্নেল একইভাবে তাকিয়ে বললেন, জয়ন্ত, ইয়েতি কাকে বলে জানো নিশ্চয়ই। হিমালয় পর্বতমালার এই রহস্যময় প্রাগৈতিহাসিক দানবের খবর মাঝে মাঝে তোমাদের কাগজেও বেরিয়েছে, সম্প্রতিও বেরিয়েছে। আশা করি তা লক্ষ্য করেছ। জয়ন্ত, রিপোর্টার হিসাবে এবার একটা দারুণ রকমের সুযোগ তুমি পেয়ে যাচ্ছ। ইয়েতির ওপর একটা অনবদ্য কভারেজ দৈনিক সত্যসেবকে এক্সক্লুসিভলি বেরোলে কি ব্যাপার ঘটবে টের পাচ্ছ কি? তোমার মাইনে তো বাড়বেই, উপরন্তু ম্যাক্সেস পুরস্কার প্রাপ্তিও ঘটতে পারে। সুতরাং বৎস, দয়া করে মাথাটা ঠান্ডা করো। আমি ততক্ষণে হাঁ করিয়ে তাকিয়ে থাকলাম বুড়োর দিকে। কর্নেল বললেন, সম্প্রতি এই পূর্বাঞ্চলে অরুণাচল প্রদেশের চৌখাম আদিবাসীরা দুটো অদ্ভুত প্রাণীকে পাকড়াও করেছে। এই জঙ্গল লোহিত জেলার পাহাড়ি এলাকার খামতি উপত্যকায় রয়েছে। এবার মুখ খুললাম। হ্যাঁ, আমরা বক্স করে সে খবর চেপেছি। 10 ফুট উঁচু দুটো জানোয়ার, দেখতে অবিকল নাকি মানুষের মতো, একটা পুরুষ অন্যটা স্ত্রী। বিশেষজ্ঞরা তাদের পরীক্ষা করে দেখেছেন, কেউ বলছেন এক জাতের গরিলা, কেউ বলছেন একরকম ভাল্লুক। কারোর মতে এরাই হচ্ছে সেই ইয়েতি বা তুষারদানব। কোনো কারণে তুষার এলাকা থেকে চলে এসেছিল। দ্যাটস রাইট জয়ন্ত, বলে কর্নেল তার পকেট থেকে একটা কাগজের কাটিং বের করলেন।
পড়তে থাকলেন সেটা। 1957 সালে যুগন হিমল থেকে টম স্লিক এভারেস্টের পূর্বে 300 মাইল এলাকা ইয়েতির খোঁজে তোলপাড় করেন। ককেসাস অঞ্চলে 1946 সালে এক রুশ অভিযাত্রী দল ইয়েতির খোঁজে বেরিয়ে একটা 100 বছরের পুরনো বিশাল কঙ্কাল আবিষ্কার করেন। রুশ বিশেষজ্ঞদের মতে ককেসাসে এখনও ইয়েতি আছে। 1969 সালের জুন থাই বর্মা লাওস সীমান্তে মেকং নদীর ধারে দুটো অতিকায় মনুষ্যকৃতি প্রাণী দেখা গিয়েছিল। দর্শক ছিল অনেক। প্রাণীরা তাদের দিকে পাথর ছুঁড়েছিল। রেঙ্গুনের এক দৈনিক পত্রিকায় খবরটি বেরোয়। বাধা পড়ল স্যান্যাল সাহেবের কথায়। কর্নেল, ও তো খবরের কাগজ। আমার পার্টনার বন্ধু আগরওয়াল সাহেব কি বিবরণ দিয়েছেন আপনাকে জানি না, তবে পাল্টা বাধা দিয়ে কর্নেল গম্ভীর স্বরে বললেন, হ্যাঁ, সেটা প্রত্যক্ষদর্শীর বিবরণ বলা যায়। তাই শুনেই আমি উৎসাহ দেখিয়েছি। সত্যি বলতে কি, ওর কথা এতটুকু গরমিল বা অথবা সন্দেহ করার মতন কিছু খুঁজে পাইনি মিস্টার সান্যাল। হংসধ্বজ হেসে উঠলেন, বললেন, এবার আমার দিক থেকে ব্যাপারটা শুনুন কর্নেল। গত 25শে মে অরুণাচলের উপজাতি অধ্যাসিত খামতি এলাকার জঙ্গলে আমি ও আগরওয়াল ক্যাম্প করে দিন রাত্রি কাটাই। আমাদের সার্ভেয়ার টিম পাহাড়ের তলায় খোঁড়াখুড়ি করছিল। ওখানে 700 একর মতন জায়গা আমরা সরকারের কাছে লিজ নিয়েছি। সেখানে শীষের খনি আছে বলে আমাদের ধারণা। যাই হোক, হঠাৎ অনেক রাতে ঘুম ভেঙে যায়। নাকে কেমন একটা বিকট গন্ধ লাগে। ফুটফুটে জ্যোৎস্না ছিল। সার্ভেয়ার কুলিকামিনরা আশেপাশে তাঁবুতে ঘুমোচ্ছিল। আমাদের তাঁবুতে পাশাপাশি দুটো ক্যাম্প কাটে আমি ও আগরওয়াল। গন্ধটা পাওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো তাঁবুটার ওপর কোনো জন্তু চাপ দিচ্ছে। টর্চ নেব এবং আগরওয়ালকে ডাকবো ভাবছি, কিন্তু কোনো ফুরসত পেলাম না। আচমকা কি একটা জন্তু আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। আমার বুকে বসে সেটা মানুষের মতো দুহাতে আমার গলা টিপে ধরল। দম আটকে গেল। কিন্তু ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই চেঁচিয়েছিলাম একটুখানি। সেটা পাশের ক্যাম্পে কেউ কেউ শুনতে পায়। তার ফলে তখনই হল্লা শুরু হয়, বন্দুকের আওয়াজ করা হয়। ওরা তো জানে না আমার তাঁবুতেই কী ঘটেছে। আগরওয়াল বোকার মতো দৌড়ে বেরিয়ে যায়। তার পাশেই আমি আক্রান্ত ও বুঝতেও পারিনি। আমার ধারণা ওই হল্লা ও আওয়াজে ভয় পেয়ে জন্তুটা আমাকে ছেড়ে দেয়। কিন্তু তাকে বেরিয়ে যেতে দেখে সবার বীরত্ব উপে যায়। আন্দাজ 7 ফুট উঁচু, বরফের মতো সাদা উলঙ্গ প্রকাণ্ড ওই মূর্তি দেখলে তা অস্বাভাবিক মনে হয়। যাই হোক, সে যখন জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে তখন একটা সার্ভেয়ার গুলি ছুড়ে। আশ্চর্য, দানবটা ঘুরেও তাকায় না, জঙ্গলে উধায় হয়ে যায়। তখন দুঃসাহসী আগরওয়াল তার পেছনে দৌড়ে যায়। কর্নেল বললেন, দানবটা বাইরে যাওয়ার পর আপনি কি দেখেছিলেন ওটাকে? হংসধ্বজ বললেন, না, কারণ আমি বিছানা ছেড়ে উঠতেই পারিনি, অজ্ঞান হয়ে গেছিলাম। তবে কেমন করে জানলেন যে ওটা প্রকাণ্ড এবং বরফের মতো সাদা? আমার লোকেরা বর্ণনা করেছে। আগরওয়াল সাহেব আমাকে যা বলেছেন তা আপনার বর্ণনার সঙ্গে এক। উনি কিছু দূর তাড়া করে ফিরে আসেন। পাহাড়ের আড়ালে ওটা অদৃশ্য হয়। বলে কর্নেল চুরুট বের করে জেলে নিলেন। তারপর ফের বললেন, আগরওয়াল সাহেব ফিরে এসে আপনাকে অজ্ঞান দেখেন। তখন লোকজনকে খুব বকাবকি করেন। তাদের অবশ্য দোষ ছিল না। ওই বিস্ময়কর প্রাগৈতিহাসিক প্রাণীটা প্রত্যক্ষ দেখে সবাই আতঙ্কে কাঠ হয়ে গেছিল। সেটাই স্বাভাবিক। আচ্ছা মিস্টার সান্যাল, যে সার্ভেয়ার ভদ্রলোক গুলি ছুঁড়েছিলেন তিনি কি এখনো আছেন ওখানে? হংসধ্বজ মাথা নাড়ালেন। সে একটা দুঃখের ব্যাপার কর্নেল। ভদ্রলোক ওই ভয়ানক প্রাণীটা দেখার পর থেকে কেমন অসুস্থ হয়ে পড়েন। তারপর চাকরি ছেড়ে চলে যান। খুব অভিজ্ঞ খনিতত্ত্ববিদ ছিলেন, ধাতুবিদ্যায় বিশেষজ্ঞ বটে। কি করি, থাকলেনি না যখন আটকালুম না। আর শুধু উনি একা নন, সার্ভেয়ার গ্রুপের বাকি সবাই চাকরি ছেড়ে চলে গেছে। এলাকার কুলিকামিনরাও পালিয়েছে। অবশেষে নতুন সার্ভেয়ার গ্রুপ এবং কুলিকামিন সংগ্রহ করেছি আমরা। আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম ভেতরে ভেতরে।
তাহলে সেই রহস্যময় ভয়ঙ্কর দানবের খোঁজেই কর্নেল নীলাদ্রি সরকার এখানে চলে এসেছেন। উত্তেজনা দমন করলাম। অরুণাচলে ইয়েতি নামে একটা সম্ভাব্য রিপোর্টাজ আমার চোখের সামনে ভেসে উঠল। দৈনিক সত্যসেবকের বিক্রি সংখ্যা আবার এক দফা বেড়ে যাবে। সন্ধ্যায় এসে পৌঁছলেন হরিহর আগরওয়াল। বয়স হংসধ্বজেরই কাছাকাছি। আয়তনে একটু মোটা যে, রংটা ধপধপে ফর্সা, খুব হাসিখুশি মানুষ। দুজনের ছাত্র জীবন থেকেই বন্ধু। চা বাগিচা ও একটা খনিতে দুজনের অংশীদারিত্ব সমান সমান। চমৎকার বাংলা বলতে পারেন আগরওয়াল, অবাঙালি বলে চেনা কঠিন। এসে জানালেন, নতুন সার্ভেয়ার গ্রুপ এবং লোকজন অলরেডি চলে গেছে, কাজ শুরু হয়েছে, শিগগির পৌঁছানো দরকার, নয়তো তারাও পালাবে। পরদিন সকালে আমাদের যাত্রা শুরু হলো। ট্রেনে লামডিং, দিমাপুর হয়ে তিনসুকিয়া এবং তারপর ডিব্রুগড়। সেখান থেকে আবার ট্রেনে ডাঙ্গুরি। ডাঙ্গুরি থেকে জিপের ব্যবস্থা করা ছিল। লোহিত নদী পেরিয়ে মদিয়া নামে একটা জায়গায় পৌঁছলাম। সেখানেই সভ্য জগতের সীমানা শেষ হয়েছে। 2 দিন 2 রাত কেটে গেল রাস্তায়। মহিয়া থেকে দুর্গম পাহাড় ও জঙ্গল শুরু। রাস্তা বলতে তেমন কিছু নেই। আমাদের জিপ কিন্তু হেলে ধুলে নির্ভয় চলতে লাগলো। খামতি পৌঁছলাম সন্ধ্যা নাগাদ। তখন শরীর একেবারে ঝাঁঝরা হয়ে গেছে, নার্ভও বিপর্যস্ত। কর্নেল বুড়ো কিন্তু আশ্চর্য নির্বিকার। সারা পথ দ্বিতীয় মহাযুদ্ধের অভিজ্ঞতা শুনিয়েছেন। এইসব অঞ্চলেই নাকি উনি ছিলেন এবং সব নখদর্পণে। এমনকি অনেক পাহাড়ি সর্দারের সঙ্গে ভাব হয়েছিল। কর্নেলের বিশ্বাস, দেখলে তারা এখনও চিনতে পারবে। একটা সুদৃশ্য উপত্যকায় সান্যাল সাহেবের লোকেরা কাজ করছে। ছোট নদী আছে, তার দুধারে নিবিড় জঙ্গল। জঙ্গলের একদিকে খনি খোঁড়ার এবং মাটি পরীক্ষার কাজ চলছে। তাঁবুগুলো একটা টিলার গায়ে। কাজের চেয়ে হল্লাটা খুব বেশি মনে হলো। সম্ভবত ইয়েতির আতঙ্কে সবাই জড়োসড়ো। এখানে ওখানে আগুন জ্বালানো হয়েছে। তার উপর এখন নিজেদের জেনারেটর থেকে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। আলোয় জায়গাটা দিনের মতন ফর্সা হয়ে রয়েছে। মনে হলো ইয়েতি কর্তা বাবার সাহস হবে না আবার এখানে এসে ঢু মারে। কর্নেল জায়গাটা দেখতে দেখতে একটু হেসে ঠিক তাই বলে উঠলেন। খাওয়ার পর ক্যাম্প চেয়ারে বসে সবাই যখন গল্পগুজব শুরু করেছে, আমি তখন তাঁবুর ভেতরে গড়িয়ে পড়েছি। শরীর একেবারে অচল, ঘুম পাচ্ছে প্রচণ্ড। আতঙ্কও হচ্ছে, যদি ইয়েতি এসে আমারও গলা চেপে ধরে। ঘুমিয়ে পড়ার আগে অবধি বাইরে ওদের কথাবার্তার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। কর্নেল বলছিলেন, ইয়েতির চামড়া কেমন মনে হয়েছিল বললেন মিস্টার সান্যাল? খসখসে শক্ত, তাই না? দ্যাটস পসিবল। হংসধ্বজবাবুর গলা শুনলাম। হ্যাঁ, খসখসে শক্ত, কেমন যেন প্লাস্টার আটা মানুষের মতো। তারপর ঘুমিয়ে গেছি। এমন গভীর ঘুম জীবনে ঘুমায়নি। ইয়েতি এলে দিব্যি আমাকে মেরে যেতে পারত। ঘুম যখন ভাঙল, অভ্যেস মতো হাত ঘড়ির দিকে তাকালাম, 6টা। কিন্তু প্রচুর রোদ ফুটেছে বাইরে। অরুণাচল কি না! তখন নিজের ঘুমের প্রতি বেজার হলাম। এমন ঘুম তো কলকাতা দেখি না আসতে। এই ইয়েতির জঙ্গলে এত ঘুম! পাশের ক্যাম্পখাটের দিকে তাকিয়ে দেখি বুড়ো নেই। উঠে পড়লাম। বাইরে যেতেই দেখা হলো হংসধ্বজের সঙ্গে। বললেন, গুড মর্নিং মিস্টার চৌধুরী। গুড মর্নিং। কর্নেল কোথায়? উনি তো 5টায় বেরিয়েছেন। ওরা নিষেধ করেছিল, শোনেননি। এখন আগরওয়াল ওর খোঁজে গেল। উদ্বিগ্ন মুখে হংসধ্বজ কথা বললেন। আমি হেসে বললুম, ভাববেন না, ওর নানান বাতিক। সঙ্গে অদ্ভুত ক্যামেরা দেখেছেন? বাইনাগুলোরটাও আশা করি দেখেছেন। হয়তো দেখবেন ইয়েতির ছবি তুলে নিয়েই ফিরে আসবেন। হংসধ্বজ তবু আশ্বস্ত হতে পারলেন না। বললেন, এলাকার উপজাতীয় কোনো কোনো গোষ্ঠী এখনও খানিকটা বন্য স্বভাবে এবং হিংস্র। সভ্য মানুষ দেখলে মেরে ফেলে। তাছাড়া বৈরী নাগারাও থাকতে পারে। বেশি দূর গিয়ে পড়লে বাধা দিয়ে বললুম,
কর্নেল তো বলেছিলেন এলাকা ওর চেনা। ভাববেন না, ওই বুড়োকে তো আমি চিনি। চা ব্রেকফাস্টের পর আমাকে হংসধ্বজ ওদের খনির কাজ দেখাতে নিয়ে গেলেন। সব ঘুরে দেখতে 10টা বেজে গেল। তারপর কর্নেল ফিরলেন, সঙ্গে আগরওয়ালও আছেন। আগরওয়াল এসেই বললেন, সান্যাল, ইউরেকা, এই জন্যই তো আমি তোমায় বলেছিলাম কর্নেল সাহেব ছাড়া এই ইয়েতি রহস্য ফাঁস করা কারোর পক্ষে সম্ভব নয়। ক্লু পাওয়া গেছে। হংসধ্বজ অবাক হয়ে বললেন, তার মানে? কর্নেল এই ইয়েতির পায়ের ছাপ খুঁজে পেয়েছেন। আমিও গিয়ে সচক্ষে দেখলুম, একেবারে মানুষের মতো। কর্নেল একটু হেসে বললেন, না, কতকটা মানুষের মতো। হংসধ্বজ উত্তেজিত স্বরে প্রশ্ন করলেন, কোথায় দেখলেন? কত দূরে? কাছাকাছি নাকি? খুব বেশি দূরে নয়, ওই নদীর বালিতে, মাত্র 300 গজ দূরে। হংসধ্বজের মুখ সাদা হয়ে গেল। সর্বনাশ, বলেন কি? আগরওয়ালকে দেখে মনে হলো ভয় পাননি। বললেন, শুধু তাই নয়, ওই পায়ের ছাপ অনুসরণ করে আমরা ওপারের পাহাড়ের একটা গুহার সামনে পৌঁছালাম। গুহায় অবশ্য ঢুকতে সাহস পাইনি। পরে লোকজন নিয়ে ঢুকবো বলে দুজনে বড় একটা পাথর ঠেলাঠেলি করে মুখটা বন্ধ করে এলাম। সান্যাল, অবিকল সেই রাতের মতো বিটকেল গন্ধ আমি টের পেয়েছি সেখানে। কর্নেল মাথা নেড়ে বললে, আমি অবশ্য পাইনি। আমি বললুম, ইয়েতির কাছে ওই পাথরটা কি বাধা হবে মনে করেন কর্নেল? ও তো এক ধাক্কায় গুহার দরজা ফাঁক করে বেরিয়ে আসবে। কর্নেল মাথা নাড়লেন আবার। ইউ আর রাইট জয়ন্ত। তাহলে পাথর ঠেলাঠেলি করতে গেলেন কেন শুনি? আগরওয়াল সাহেব জেদ করলেন তাই। আগরওয়াল ব্যস্ত হয়ে বললেন, কর্নেল, পাথরটা কিন্তু এমনভাবে খাঁজে আটকে দিয়েছি আমরা যে গুহার ভেতর থেকে ঠেলে সরানো অসম্ভব। কর্নেল তার দিকে ঘুরে বললেন, ইউ আর রাইট। আমি হতভম্ব। আমাকেও রাইট বললেন, আবার আগরওয়ালকেও রাইট বললেন। অর্থাৎ ইয়েতিটা গুহার মুখের পাথর ঠেলে বেরিয়ে আসতে পারবে এবং পারবে না, এমন পরস্পর বিরোধী কথা কেন বললেন কর্নেল? বুড়িয়ে 72-এ ধরেছেন ইজ্ঞাত। মনে মনে হাসলাম, আবার উদ্বিগ্নও হলাম। হংসধ্বজ ভয় ভয়ে বললেন, আপনি কি মনে করেন সত্যি গুহার মধ্যে ইয়েতি আছে? কর্নেল আবার মাথা নাড়লেন, জানি না, তবে পায়ের ছাপ আমরা গুহার ভেতর অবধি দেখেছি, এটুকুই বলতে পারি। যাই হোক, আপনারা লোক জোগাড় করুন, 2 ঘন্টার মধ্যে আমরা বেরোব। একটু পরেই দেখি খবরটা কিভাবে পাচার হয়ে গেছে। ইতস্তত জটলা এবং আলোচনা চলছে। কুলিকামিন, সার্ভেয়ার গ্রুপ সবাই উত্তেজিত হয়ে পড়েছে। হংসধ্বজ এবং আগরওয়াল বেগতিক দেখে সবাইকে সাহস দিয়ে বেড়াচ্ছেন। সেই ফাঁকে কর্নেল আমার হাত ধরে টানলেন। তারপর একটা গাছের তলায় গিয়ে চাপা এবং গম্ভীর স্বরে বললেন, জয়ন্ত, এক অদ্ভুত অবস্থার মধ্যে পড়ে গেছি এখানে এসে। মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না, কিন্তু এখানে এসে যা বুঝতে পারছি তাতে। বাধা দিয়ে বললাম, পুরো ব্যাপারটা গুল। স্রেফ গুলি বা বলি কি করে? আগের লোক যারা জনকতক এখনো দলে রয়েছে, সকালে তাদের প্রত্যেকের কাছে ঘটনাটা জেনেছি। সবাই ইয়েতিকে দেখেছে। বিরাট সাদা মূর্তি 2 হাত সামনে ঝুলিয়ে হেঁটে গেছে। সে রাতে ফুটফুটে জ্যোৎস্না ছিল, দেখতে অসুবিধা হওয়ার কথা নয়। অথচ আমার ইনটুইশন বলছে, জয়ন্ত, আমার সেই বিস্ময়কর ইনটুইশনের কথা স্মরণ করো, যা থেকে আমি আবহাওয়ায় কোনো হত্যাকাণ্ডের গন্ধ টের পাই। ভয় পেয়ে পড়লুম, সে কি, আপনার মনে হচ্ছে এখানেও কোনো হত্যাকাণ্ড হবে? হবে জয়ন্ত, আই জাস্ট স্মেল ইট। কিন্তু কীভাবে হবে, কে খুন করবে, কেই বা খুন হবে, কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না।
আমি নিজেকে এক অসহায় দেখছি, কহতব্য নয়। উদ্বিগ্ন মুখে বললাম, হংসধ্বজ আর আগরওয়ালের মধ্যে পার্টনারশিপের ব্যাপারে কোনো রেষারেষি নেই তো? কোনো প্রমাণ পাইনি। কলকাতায় আগে ওদের কনসার্ন সম্পর্কে খোঁজখবর স্বাভাবিক কৌতূহলবশতই নিয়ে এসেছি। দুজনে ঘনিষ্ঠ বন্ধু বললে ভুল হয়, একেবারে একাত্মা। একসঙ্গে খায় ও ঘুমায়। দুজনেই বাবার ত্যায্য পুত্র, ঘর পালানো সাহসী ছেলে। যা কিছু সম্পত্তি করেছে সব নিজের উদ্যমে। তাছাড়া যা বুঝেছি, এসব সম্পত্তি অর্জন ওদের কাছে নেশার মতো, উদ্দেশ্যহীন। জীবনে অনেক মানুষ এমন পাবে জয়ন্ত, যারা নেশার ঘোরে নানা কাজ করে বেড়ায়। টাকার মালিক হওয়াটাই তাদের সুখ নয়, সুখ বিচিত্র সব কাজে। এমন মানুষ এই দুই বন্ধু। এদের মধ্যে এমন কি ঘটতে পারে আমি জানি না, যাতে কেউ কাউকে খুন করতে চাইবে। আমি চুপ করে থাকলাম। বুড়োর এই স্বভাবের কথা জানি। কেউ কোনো ব্যাপারে ডাকলেই উনি তার সম্পর্কে বিশদ হাল হদিশ না জেনে এগোবেন না। এতেই হোক আর বাড়িতে ভূতের ঢিল পুরুক কিংবা চুরি ডাকাতি হোক, মক্কেলের আতিপাতি জানা চাই। কর্নেল টুপি খুলে টাকে বাতাস লাগাচ্ছিলেন। হঠাৎ বললেন, এসো জয়ন্ত, আমরা সার্ভেয়ার গ্রুপের হেড ভদ্রলোকের সঙ্গে আলাপ করি। উনি শুনেছি ভারতের শ্রেষ্ঠ ভূতত্ত্ববিদদের অন্যতম। অনেক চড়া দামে ওকে হংসধ্বজ বাবুরা কমাসের জন্য এনেছেন। কেন্দ্রীয় সরকার আজকাল এসব ব্যাপারে এক্সপার্টদের সহায়তা পাইয়ে দিচ্ছে, তাই ওকে পেতে অসুবিধা হয়নি। তুমি কোথাও খনি টনির সম্ভাবনা খুঁজে বের করো না। সরকার তোমাকে সব রকম টেকনিক্যাল নো হাউ দিয়ে সাহায্য করবে। করবে নাকি জয়ন্ত? কথাটা বলে কর্নেল হাসতে হাসতে পা বাড়ালেন, কিন্তু হাসিটা কেমন শুকনো মনে হলো। দুপুর 12:30টার মধ্যেই হংসধ্বজ আর আগরওয়াল প্রায় 100 লোকের একটা অভিযাত্রী বাহিনী গড়ে তুললেন। অধিকাংশই ওই অঞ্চলের আদিবাসী। তারা যেমন দুঃসাহসী তেমনি গোয়ার মানুষ। অস্ত্রশস্ত্র প্রত্যেকেরই হাতে রয়েছে। বন্দুকও মোট 5টি। আমিও কর্নেল সঙ্গে এনেছিলাম শিকারের রাইফেল। হংসধ্বজ ও আগরওয়ালেরও শিকারের রাইফেল আছে। হেড সার্ভেয়ার মিস্টার পরেশ পুরকায়স্থের নিজস্ব রাইফেল রয়েছে। তাছাড়া আমাদের প্রত্যেকের একটা করে রিভলভারও আছে। কাজেই আয়োজন খুব সাংঘাতিক হলো। দেখলাম স্থানীয় লোকেরা ঢাকও নিয়েছে কয়েকটা, শিঙাও আছে গোটা 2। এছাড়া কয়েক টিন পেট্রোল আর ফার্স্ট এডের সরঞ্জামও নেওয়া হলো। সার্ভেয়ার গ্রুপের সঙ্গে একজন ডাক্তারও ছিলেন এখানে, ব্রজবিলাস বর্মন আমাদের লোক। তিনি বড় ভীত মনে হলো, মুখ পাংশু। ভিড়ের ভেতরে ঢুকে অনিচ্ছায় পা বাড়ালেন। রীতিমতো ইয়েতি অভিযান। সব খুঁটিয়ে দেখতে দেখতে হাঁটছিলাম। জব্বর রকমের রিপোর্ট আজ লিখতে হবে কাগজের জন্যে। 1 ঘন্টা কষ্টকর যাত্রার পর প্রায় দুর্গম এক পাহাড়ের গুহার সামনে আমরা পৌঁছলাম। কর্নেলকে দেখলাম যেন মোটেও নেতৃত্ব দিতে রাজি নন। সব আগরওয়ালের ওপরে ছেড়ে দিয়েছেন। অনেক জল্পনার পর বুহ সাজানো হলো কয়েকটা। গুহা মুখ থেকে 30 গজ দূরে একটা ঝোপের আড়ালে হংসধ্বজের নেতৃত্বে একদল ওত পেতে বসল। দুটো দল যথাক্রমে হেড সার্ভেয়ার পরেশবাবু ও ভীতু ডাক্তারের নেতৃত্বে ডাইনে ও বায়ে পাথরের আড়ালে বসল। চতুর্থ দল গুহামুখের ওপরে পাহাড়ে গেল। সেখানে গাছ ও পাথরের আড়ালে তারাও বসল। তাদের নেতাকে আমি চিনি না, মনে হলো সার্ভেয়ারদের কেউ। পঞ্চম দলে আমিও কর্নেল, সঙ্গে 20 জন উপজাতীয় কুলিকামিন। আমরা চলে গেলাম পাহাড়ের পেছনের দিকে। একটা ফাটলে গিয়ে ঠাসাঠাসি বসে পড়লাম। ফাটলটা ভূমিকম্পের ফলে হয়েছে। আন্দাজ 1/2 চওড়া, অনেক ছোট বড় পাথরে ভর্তি। এটি তাড়া করলে নিঘাত মারা পড়তে হবে। এখানে বসার কারণ, গুহার অন্য মুখে ইয়েতি বেরোলে আমরা তাকে আক্রমণ করব, কিন্তু তাকে প্রাণে মারা চলবে না। ঠ্যাং খোঁড়া করে কাবু করতে হবে, অর্থাৎ জ্যান্ত ধরারই প্ল্যান করা হয়েছে।
কথা হয়েছে গুহার মুখে শুকনো লকড়ি ঠেসে দিয়ে পেট্রোল ছড়িয়ে আগুন ধরানো হবে। ধোঁয়া দেখলেই আমরা প্রত্যেকটি দল সতর্ক হব। হঠাৎ দেখি কর্নেল উঠে দাঁড়ালেন। তারপর দলের একজনকে ডেকে হিন্দিতে বললেন, নাতানুক, তুমি ওদের লিডার হও। আমি আর এই জয়ন্তবাবু নিচের দিকে গিয়ে বসি। না না, আমরা দুজনেই যথেষ্ট। মনে রেখো, তুমি লিডার, নাতানুক। নাতানুক নামে লোকটার প্রৌঢ়, দারুণ শক্ত সমর্থ চেহারা, বেটে খাটো, থ্যাবড়া নাক, কুতকুত চোখে হাসি। বুঝলাম ও খুব খুশি হয়েছে। কুলিদের সর্দার সে। সাইদি একটা ধারালো প্রকাণ্ড দায়ের মুঠো যেভাবে চেপে ধরল, মনে হলো ইয়েতির একটা ঠ্যাং সে আজ কাটবেই। আমরা পেছনের দিকে দ্রুত এগোলাম। অবশ্য আমি কর্নেলের মতলব একটুও টের পাচ্ছি না। পাথরের বাধা পেরিয়ে অনেক কষ্টকে অনুসরণ করছি, মনে প্রচণ্ড উত্তেজনা। তারপর সেই কিংবদন্ত বিখ্যাত রহস্যময় তুষার দানব সত্যি কি সচক্ষে দেখার অমূল্য অভিজ্ঞতা অর্জন করতে চলেছি। আমার সঙ্গে ক্যামেরাও আছে, ফিল্ম রেডি, শুধু শাটার টেপার বদান্তা। এই প্রথম দৈনিক সত্যসেবকের পাতায় সত্যিকার ইয়েতির ছবি দেখা যাবে। হে ঈশ্বর, সদয় হ। কিন্তু কর্নেল থামবার টানেনি। কোথায় যাচ্ছেন উনি? ফাটলের শেষে একটা খোলা জায়গায় পড়লাম। অমনি পাহাড়ের অন্যদিক থেকে ভেসে এলো তুমুল চিৎকার ও বন্দুকের শব্দ। তারপর ধোঁয়া দেখতে পেলাম। কর্নেল বলে উঠলেন, জয়ন্ত, কুইক, ওই পাথরের আড়ালে চলো। প্রকাণ্ড পাথরের পেছনে গিয়ে বসলাম দুজনে। চেঁচামেচির মধ্যে ঢাকের আওয়াজ ও বন্দুকের শব্দ বাড়তে লাগলো। রুদ্ধশ্বাসে মুহূর্ত গুনছি। জানি না ইয়েতিটা কোন দিকে বেরোবে। পাহাড়ের ওপরে আকাশে মেঘের মতো ধোঁয়া দেখতে পাচ্ছি। তারপর আমার পাঁজরে খোঁচা দিলেন কর্নেল। তাকিয়েই আমি হতবাক, চোখ নিষ্পলক। ক্যামেরার কথা ভুলেই গেলাম। দিনে দুপুরে ঝলমলে রোদে এদিকটা ভরে আছে। পাহাড়ের এপিঠ সম্পূর্ণ ন্যাড়া। ওপরের দিকে একটা খাঁজের তলায় দাঁড়িয়ে আছে, হ্যাঁ, সেই কিংবদন্তি বিখ্যাত প্রাগৈতিহাসিক তুষার মানব অথবা দানব, সেই রহস্যময় ইয়েতি। বিশাল উঁচু ও চড়া দেহ, উলঙ্গ, সম্পূর্ণ সাদা, চামড়া যেন ভাঁজবহুল। হাঁ করে তাকিয়ে রইলাম। স্বপ্ন দেখছি না তো? আমাদের মাথার ওপর পাথরের চাতালে আন্দাজ 20 ফুট দূরত্বে প্রাণীটা দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছে। লাফ দিলেই আমাদের ওপরে এসে পড়বে। মাত্র কয়েক সেকেন্ড, তারপর কর্নেল আচমকা হাততালি দিলেন, আর অমনি ইয়েতিটা আমাদের দেখতে পেল। তারপর চাতালের অন্যদিকে সরে গেল। আমি রাইফেল তুললেই কর্নেল বললেন, ক্যামেরা, জয়ন্ত, ক্যামেরা। তখন রাইফেল নামিয়ে ক্যামেরা তুলে পটাপট কয়েকটা ছবি নিলাম। ততক্ষণে ইয়েতি লাফ দিয়েছে। চাতাল আছে ধাপে ধাপে। কয়েকটি লাফে আমাদের পাথরটার আড়ালে যেতেই কর্নেল উঠে দাঁড়ালেন। আমি উঠলাম। দেখলাম ইয়েতিটা সমতলে পড়ে দৌড়চ্ছে, একেবারে মানুষের মতো দৌড়চ্ছে। কর্নেল দৌড়তে শুরু করলেন তার পেছনে। আমি একটু ইতস্তত করে তাকে অনুসরণ করলাম। চেঁচিয়ে উঠলাম, সাবধান কর্নেল। গাছপালার মধ্যে তখন ঢুকে পড়েছে জন্তুটা। কর্নেল কি পাগল? তিনি পেছনে দৌড়চ্ছেন, আমিও বোকার মতো দৌড়চ্ছি। হাঁপাতে হাঁপাতে বললাম, গুলি করুন কর্নেল, গুলি। কর্নেল আমাকে বোকা বানিয়ে জোরে হেসে উঠলেন এবং চাপা গলায় ইয়েতিটার উদ্দেশ্যে বললেন, আমরা আপনার বন্ধু মিস্টার সান্যাল, প্লিজ একটু দাঁড়ান, আপনার কোনো ভয় নেই। আমাদের চারপাশে ঘন জঙ্গল, ছায়া আছে। ইয়েতিটা তখনই দাঁড়িয়ে গেল, ঘুরে মানুষের কণ্ঠস্বরে বলে উঠল, কে আপনারা? কর্নেল অকুত ভয়ে এগিয়ে গিয়ে বললেন, আমি প্রাইভেট ইনভেস্টিগেটর কর্নেল নীলাদ্রি সরকার। ইনি কলকাতার দৈনিক সত্যসেবকের প্রখ্যাত রিপোর্টার জয়ন্ত চৌধুরী। আর জয়ন্ত, ইনি হলেন
আদি ও অকৃত্রিম মিস্টার হংসধ্বজ সান্যাল। আমি আকাশ থেকে পড়লাম, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলাম। কর্নেল বললেন, আপাতত মিস্টার সান্যাল, আপনার গায়ের প্লাস্টারগুলো আগে ছাড়িয়ে ফেলা দরকার। আপনার আর ইয়েতি সাজবার কোনো দরকার নেই, আমি সব টের পেয়েছি। ইয়েতি ক্লান্ত স্বরে বললে, কিন্তু আগরওয়াল আর ওই শতান প্রতারকটার কি হবে? ওদের যে আমি শাস্তি দিতে পারলাম না, বরং আমাকেই ওরা পুড়ি মারা ষড়যন্ত্র করল। কর্নেল হাত তুলে তাকে আশ্বস্ত করে বললেন, সেজন্য আইন আছে মিস্টার সান্যাল। এসব ব্যাপারে আপনি আমার ওপরে নির্ভর করতে পারেন, কিন্তু প্রতিশোধ নিতে আপনি যে অভিনব পন্থা নিয়েছেন তা মোটেও কাজের নয়। উল্টে আপনিই পুড়ে মরতেন। এখন চলুন কোনো ঝর্ণায় গিয়ে সেখানে গায়ের প্লাস্টার খুলে আমরা তিনজনে কোনো উপজাতীয়দের গ্রামে যাব। সেখানে আপনাকে নিরাপদে রেখে আমরা দুজনে ফিরব। কথা দিচ্ছি, আগামীকাল যে কোনো সময় আমরা এসে আপনাকে নিয়ে যাব। ততক্ষণে আপনার পার্টনার আগরওয়াল এবং তার সহকারী জাল হংসধ্বজ সান্যালকে গ্রেপ্তার করা হয়েছে জানবেন। তখন বিকেল হয়েছে। দাফাং নামে একটা গ্রামের মোড়লের বাড়িতে সত্যিকার হংসধ্বজবাবুকে রেখে আমরা ফিরলাম ক্যাম্পে। দেখি সবাই কখন ফিরেছে। আমাদের দেখে আগরওয়াল ওর জাল হংসধ্বজ দৌড়ে এলেন। কর্নেল ক্লান্ত স্বরে বললেন, ইয়েতিটার পেছনে অনেক দূর গিয়েছিলাম, গুলিও করলাম, কিন্তু আমাদের বরাত পালিয়ে গেল। কথা মতো আমি ইনিয়ে বিনিয়ে সব ব্যাপারটা বানিয়ে শোনালাম। শুনে ওরকম নিরাশ হলেন। তারপর কর্নেলের পরামর্শ মতো আমি কলকাতায় আমার কাগজে খবর পাঠাতে তখনই মদিয়া যেতে চাইলাম। জিপের ব্যবস্থা হয়ে গেল সঙ্গে সঙ্গে। অনেক রাতে সেখানে সরকারি বাংলোর চৌকিদারকে ঘুম থেকে তুলিয়ে নিজের পরিচয় দিলাম। জিপের ড্রাইভারকে বললাম, আপাতত এখানেই রাত কাটাতে চাই, কাল সকালে আমরা ফিরব। সে রাজি হলো। রাস্তা দুর্গম, তাতে বৈরী নাগাদের ভয় আছে, রাতে ফেরা নিরাপদও নয়। সেই রাতেই কর্নেলের চিঠি নিয়ে থানায় যোগাযোগ করলাম। তারপর রাতটা বাংলোয় কাটিয়ে পরদিন সকালে ক্যাম্পে পৌঁছলাম। পুলিশ আসবে কথা মতো দুপুরের মধ্যে। কিন্তু তখনও রহস্যের চাবিকাঠি কর্নেলের হাতে। এই ওর অভ্যেস। কর্নেল কিছুক্ষণের জন্য একবার একা জঙ্গলে ঘুরে এলেন। বিরল জাতের পাখি দেখতেই বেরিয়েছিলেন। আমি আগরওয়ালদের নানা কথায় ভুলিয়ে রাখলাম। তারপর সবে লাঞ্চ সেরে কর্নেল ও আমি তাঁবুতে গড়াচ্ছি। পুলিশের জিপের আওয়াজ কখন শোনা যাবে সেই প্রতিজ্ঞা করছি। হঠাৎ আগরওয়ালের তাঁবু থেকে চাপা ধস্তাধস্তির শব্দ কানে এলো। কর্নেল অমনি লাফিয়ে উঠে বললেন, কুইক জয়ন্ত, রিভলভার লোড করে নাও, চলে এসো। দেখলাম উনিও রিভলভার হাতে নিলেন। দুজনে দৌড়ে আগরওয়ালের তাঁবুতে গেলাম। কর্নেল পর্দা তুলেই গর্জে উঠলেন, মিস্টার আগরওয়াল, দাঁড়ান। উকি মেরে এক পলকে দেখলাম দৃশ্যটা। দুটো ক্যাম্প খাটের মাঝে মেঝে জাল হংসধ্বজকে ফেলে তার বুকে বসে আছেন আগরওয়াল। দু হাতে গলা টিপে ধরেছেন। আগরওয়াল তখনই উঠে কাঠ হয়ে দাঁড়ালেন। কর্নেল বললেন, কাজে নেমে ঝগড়া মারামারি কাজের কথা নয় মিস্টার আগরওয়াল। বকরা নিয়ে এসব ক্ষেত্রে খুনোখুনি হয়েই থাকে, তবে খুন করে ইয়েতির ঘাড়ে চাপানোর আর উপায় নেই মশাই। আগরওয়াল ঘুতঘুত করে বললেন, কি বলছেন বুঝতে পারছি না। নিশ্চয়ই পারছেন, বিশেষ করে যখন সত্যি সত্যি ইয়েতির আবির্ভাব ঘটেছে তখন সবাই টের পেয়ে গেছেন বই কি। নিশ্চয়ই আজ করেছেন এই ইয়েতিটা আসলে কে। কর্নেল একটু হাসলেন। অবশ্য আপনি যখন আমার কাছে ইয়েতির খবর নিয়ে যান তখন একটুও ভাবেননি যে ওই ইয়েতিটা আপনার পার্টনার ও আজীবন বন্ধু হতভাগ্য হংসধ্বজ সান্যাল। তখন সত্যিকার ইয়েতির আতঙ্কেই আমার সাহায্য চেয়েছিলেন, কিন্তু এবার যখন কথায় কথায় আমি ওই জাল হংসধ্বজের কাছে জেনে নিলাম
যে ইয়েতির গায়ের চামড়া খসখসে শক্ত এবং ভাঁজবহুল, কতকটা প্লাস্টারের মতন, তখনই আপনি সন্দেহ করতে শুরু করেন। তারপর ওই গুহার দরজায় গতকাল সকালে আমার সঙ্গে গিয়ে ঠিক আমারই মতো এমন কিছু চিহ্ন আপনার চোখে পড়েছিল, যাতে ইয়েতিটা যে কে সেটা চিনতে আপনার দেরি হয়নি। তাই তাকে পুড়িয়ে মারতে ব্যবস্থা করলেন। সবই ঠিক ছিল, বাদ সাধলাম আমি। গোয়ার পেছন দিকটায় আমি থাকতে চাইলাম, তাতে আপত্তির কারণ ছিল না, কারণ ইয়েতি বেরোলে নাতারং সর্দাররা ঝোঁকের বসে তাকে মেরেই ফেলত। আপনি কৌশলে ইয়েতির লাশটা নিশ্চয়ই আমার অগোচরে নষ্ট করার ব্যবস্থা করতেন, কিংবা একটা গল্প রটাতেন। যাই হোক, এবার আপনি দ্বিতীয় খুনের উদ্যোগে ব্যস্ত হলেন, কারণ এই জাল হংসধ্বজ সব টের পেয়ে আপনাকে ব্ল্যাকমেল শুরু করেছিলেন। গত রাতে সুবিধা হয়নি, কারণ জয়ন্ত ছিল না বলে আমি জাল হংসধ্বজকে শুতে ডাকলাম, তাই মরিয়া হয়ে আজ কাজে নেমেছিলেন। জাল হংসধ্বজ উঠে বসেছিল, হাঁপাতে হাঁপাতে বলল, সবে ঘুম এসেছে, হঠাৎ দেখি ব্যাটা আমার বুকে চেপে গলা টিপে ধরেছে। উহ, আগে যদি জানতাম আমার মতলবটা কি। কর্নেল বললেন, হ্যাঁ, ওর তর সই ছিল না। স্পষ্ট বোঝা যায় এবার আগরওয়াল চাদর মুড়ি দিয়ে লাশ ঢেকে রাখতেন। আমাদের বলতেন সান্যাল অসুস্থ, বিশ্রাম নিচ্ছেন। তারপর রাতে হইচই করে রটাতেন যে ইয়েতিটা এসেছিল, সেই গলা টিপে মেরে গেছে। বাহ, চমৎকার সুযোগ, কারণ গুহায় তখন ইয়েতিটা মারা পড়েনি, অতএব কিনা প্রতিশোধ নিয়ে গেছে। অপূর্ব মিস্টার আগরওয়াল। পুলিশের জিপের আওয়াজ শোনা গেল এতক্ষণে। আমরা মোদিয়ার ডাকবাংলোয় রাত কাটাচ্ছিলাম। কলকাতা ফিরে আসছি। অরুণাচলের ইয়েতে নিয়ে ভাবছি, এমন সময় কর্নেল বললেন, বছর জয়ন্ত কি হতাশায় ভুগছ? অবশ্যই। ইয়েতে যে গুল, সাতকাহন লেখার মানে হয় না। কিন্তু তার বদলে সীমান্তে গুপ্তচর চক্র উচ্ছেদের কি চমৎকার একটা খবর তোমরা এবার ছাপাবার সুযোগ পেলে দেখো। অবাক হয়ে বললুম, গুপ্তচর চক্র? তার মানে কোথায় গুপ্তচর? কর্নেল দাড়ি চুলকে বললেন, ও, আই অ্যাম সরি, তোমাকে মূল ব্যাপারটা তো বলাই হয়নি। কিছুই বলা হয়নি। কেনই বা জাল হংসধ্বজ? কেন এরকম ঘটল? এক মিনিট, বলছি সব। বলে কর্নেল চুরুট ধরালেন, আরামে হাত পা ছড়িয়ে বসলেন। তারপর বলতে শুরু করলেন। হংসধ্বজ সান্যাল লোকটি সৎ, কিন্তু নির্বোধ। তাছাড়া তার মাথায় কিঞ্চিত পাগলামিও আছে। নানান অদ্ভুত কাজে ঝাঁপিয়ে পড়তে দ্বিধাও করেন না। দুর্গম এলাকায় খনি খোঁজা তার বাতিক। নেফা এলাকায় তিনি সেই উদ্দেশ্যেই যাতায়াত করতেন। আর তার বন্ধু হরিহর অগরওয়াল তার উল্টো, অসম্ভব ধূর্ত। যেভাবেই হোক, এই এলাকায় এসে আগরওয়াল হংসধ্বজের অগোচরে এক বিদেশি রাষ্ট্র ও বৈরী নাগাদের যোগাযোগের মূল মাধ্যম হয়ে ওঠে। হংসধ্বজ আগে জানলে তাকে বাধা দিতেন। জানলেন শীষের খনি খুঁজতে এসে যখন ক্যাম্প করা হলো, তখন বিস্ময় দুঃখে হতচকিত হলেন হংসধ্বজ। বোঝানোর চেষ্টা করলেন বন্ধুকে, কিন্তু তখন আর আগরওয়ালেরও ফেরার পথ নেই। বৈরী নাগাদের যে গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ, তখন উল্টো গাইলে তারা তাকে মেরে ফেলবে, আবার হংসধ্বজকেও খুন করবে। এদিকে হংসধ্বজ তাকে শাসাচ্ছেন, নাগাদের সঙ্গে আর এতটুকু যোগাযোগ রাখলে পুলিশকে জানাতে বাধ্য হবেন। অবশ্য সেটা নিছক হুমকি। এই শীষের খনি আর বন্ধুত্ব দুই হংসধ্বজের কাছে মূল্যবান। আগরওয়াল দেখলেন যেদিকেই পা বাড়াবেন সেদিকেই বিপদ। যদি চিরদিনের নির্বোধ ও ছিটগ্রস্ত এই বন্ধুটি সত্যি সত্যি ঝোঁকের বসে টহলদার পুলিশ বা সেনাবাহিনীর কাছে কথাটা তুলে দেন, সাংঘাতিক কাণ্ড হবে। শেষ অবধি আগরওয়ালের মাথায় খুন চড়ে গেল। ক্যাম্পে তখনও সার্ভেয়াররা পৌঁছননি।
কেবল একদল কুলি জোগাড় করা হয়েছে। তারা স্থানীয় লোক, এসে হাজিরা দিয়েই নিজেদের গায়ে ফিরে যায়। এক রাতে আগরওয়াল ঘুমন্ত বন্ধুর বুকে বসে গলা টিপে ধরলেন। যখন দেহটা নেতিয়ে পড়ল, চুপি চুপি সেটা নিয়ে গিয়ে পাহাড় থেকে গড়িয়ে ফেলে দিলেন। রান্না ও অন্যান্য কাজের লোক জনাপাত ছিল, তারা কেউ টের পেল না। সকালে রটিয়ে দিলেন হংসধ্বজ রাতে মুদিয়া গেছেন, ফিরতে দু একদিন দেরি হবে। ওদিকে একটা পাহাড়ের খাদে যেখানে দেহটা ফেলেছেন তার নিচে নদী, নদীতে গভীর বালি আছে। আশ্চর্য শক্ত প্রাণ হংসধ্বজের। পরদিন একদল উপজাতীয় শিকারী তাকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে তুলে নিয়ে যায় নিজেদের গ্রায়ে, সেবা শুশ্রূষা করে। তারপর 7 মাইল দূরে বাংলা মিশনারি হাসপাতালে রেখে আসে। এই ঘটনা 20 মে ঘটেছিল। 23 মে ক্যাম্পের সার্ভেয়াররা আসে, কাজ শুরু হয়। কিন্তু রাঁধুনি চাকর বাকর সবাইকে রাতারাতি তখন সরিয়ে দেওয়া হয়েছে। তারা এই ভুতুড়ে বনবাদার থেকে পালাতে পারলে বেঁচে যায়। সবাই ছিল সমতলের বাসিন্দা। নতুন রাঁধুনি ও চাকর বাকর এনেছে আগরওয়াল, আর এনেছে এই জাল হংসধ্বজকে। হংসধ্বজের উদ্যোগে এবং তার পার্টনারশিপেই খনির লাইসেন্স, সরকারি লোন ও টেকনিক্যাল সহায়তার ব্যবস্থা। অতএব হংসধ্বজ একজন থাকা চাই পাশে। পরে যখন দরকার বুঝতো তখন সে জালটাকেও খতম করে দিত এবং ইয়েতির নামেই সেটা রটাতো। এই জঙ্গলে মানুষ খুন করা এমন কিছু কঠিন নয়। যাই হোক, জাল হংসধ্বজকে নিয়ে নির্বিঘ্নে কাজ চলছিল। 25 মে রাতে হঠাৎ ক্যাম্পে ইয়েতির আবির্ভাব ঘটল। ভয় পেয়ে গেল আগরওয়াল। ইয়েতিটা সেও সচক্ষে দেখল, একেবারে সত্যিকার আতঙ্ক। সার্ভেয়াররা পালিয়েছে, কুলিরাও ভেঙে গেছে। তাই সে কলকাতায় গিয়ে আমার শরণাপন্ন হলো। কোনো এক সূত্রে আমার সঙ্গে তার অল্প স্বল্প চেনা ছিল। আমি ইয়েতিটা ধরতে বা হত্যা করতে পারলে তার শেষের খনি এবং গুপ্তচর চক্র দুটোই বজায় থাকে। এবার প্রশ্ন করলুম, ইয়েতির প্ল্যান হংসধ্বজ বাবুর মাথায় এলো কি করে? কর্নেল হেসে উঠলেন। মে মাসের মাঝামাঝি এই এলাকায় একজোড়া 10 ফুট উঁচু মানুষের মতো প্রাণী ধরা পড়ে উপজাতীয়দের হাতে। সে খবর তোমরাও বক্স করে ছেপেছিলে। আসলে আমার ধারণা ও দুটো এক জাতের ভাল্লুক। বললুম, হংসধ্বজ বাবুর মাথায় তাহলে ওই থেকেই ইয়েতি সেজে প্রতিশোধের বাসনা গোজায়? কর্নেল এবার আরো জোরে হাসলেন। ভদ্রলোক রীতিমতো পাগল। অনায়াসে কোনো সেনাবাহিনীর কাছে বা টহলদার পুলিশকে জানাতে পারতেন। তা না করে 100 মাইল দূরের বাংলা মিশনারি হাসপাতাল থেকে সারা গায়ে প্লাস্টার জড়ানো অবস্থায় রাতারাতি উধাও হন। জঙ্গলে এসে সাদা কাপড়ে বাকি অংশও জড়ান। ওই বিকট মূর্তিতে হানা দেন 25 রাতে। ভাগ্যিস গুলি ফসকে ছিল ওদের। অথচ কাণ্ড দেখো, তবু দমে যাননি ভদ্রলোক। পাগল আর কাকে বলে। অবিবাহিত লোকেরা যত বয়স বাড়ে তত অদ্ভুত হয়ে ওঠে। তুমি ভাগ্যিস বিয়েটা সেরে নিয়েছ জয়ন্ত। হেসে বললুম, ওই পাহাড়ের গুহায় থাকতেন হংসধ্বজ, কিন্তু খেতেন কি? হ্যাঁ, গোয়াটা থাকার উপযোগী, আর খেতেন চুরি করে। চুরি করে? সে কি? হ্যাঁ, রাতে উপজাতিদের গ্রামে হানা দিতেন চুপি চুপি। ওই বিকট মূর্তি দেখে অমন হিংস্র লোকেরাও গর্তে সেদিয়ে যেত কিনা। কুকুরগুলো ভয়ে কাঠ হয়ে যেত। গোটা এলাকা জুড়ে এখন ইয়েতির খবর শুনতে পাবে। ভাগ্যিস সভ্য জগতের বাইরে পাহাড় জঙ্গল এলাকা, নয়তো ধুন্ধুমার পড়ে যেত। হ্যাঁ, জয়ন্ত শোনো, এই এলাকায় ইয়েতিকে বলে বুড়ু। মনে রেখো, বুড়ু। এই উপজাতীয়রা এত সাহসী ও হিংস্র মানুষ, অথচ তারা বুড়ুর নাম শুনলে কেঁচো হয়ে যায়। একটু চুপ করে থেকে বললুম, গৌহাটিতে আমাদের জাল হংসধ্বজ রিসিভ করেছিলেন, এতটুকু টের পাইনি কিন্তু।
কর্নেল বললেন, না, আমার একটু খটকা লেগেছিল। গেটের নেম প্লেটটা যেন সদ্য বসানো হয়েছে, টাটকা চকচকে পালিশ। তাছাড়া বাড়ির চাকরগুলো মনে হলো নতুন এসেছে। ওই খটকাটা থেকেই আমার তদন্তটা শুরু। ওর আসল নাম কি? চন্দ্রনাথ সিং, পাঞ্জাবি। লাফিয়ে উঠলাম। বলেন কি, এতটুকু ধরতে পারিনি কথাবার্তায়? কর্নেল মিটিমিটি হেসে বললেন, আমি পেরেছিলাম, তবে যা জাল তা সহজেই যদি জাল বলে লোকে ধরতে পারে, তাহলে জাল হতে যাবে কোন দুঃখে। এটি খাঁটি জাল, তাই ধরা কঠিন ছিল। একটু পরে আমি বললাম, আমার রিপোর্টাজের নাম তাহলে হওয়া উচিত ছিল অরুণাচলের বুড়ো। কর্নেল কোনো জবাব দিলেন না। চোখ বুজে কি ভাবছেন কে জানে। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সিরিজের গল্প অরুণাচলের ইয়েতি। গল্পটা আপনাদের কেমন লাগলো অনুরোধ করব দয়া করে কমেন্টসে লিখে জানাবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।